কিছুক্ষণ আগে। স্যার আমি অ্যাড হয়েছি কিন্তু পাই না, বুঝছেন স্যার, এটা কিভাবে হতে হবে স্যার? তো আমি ঠিক বলতে পারবো না, ওই হোয়াটসঅ্যাপের গ্রুপটা যে করেছে ওনার সাথে একটু যোগাযোগ করেন ক্লাস শেষে, বা আপনি এখনো ই করতে পারেন যে এটা কে করে, তার মোবাইল নম্বরটা নিয়ে তার সাথে কথা বলতে হবে আপনার। ঠিক আছে স্যার, আমি অলরেডি গ্রুপে আমাকেও সে অ্যাড করে দিয়েছে, অ্যাড করে দেওয়ার ফলে আমি ই করেছি, আপনার এটা করতে পেরেছি আর কি। কিন্তু দেখতে পাই না স্যার, কিন্তু কেউ যদি মেসেজ পাঠায় এটা বুঝতে মানে দেখা যাচ্ছে, বাট কোনো ডকুমেন্টস ফাইল এটা পাচ্ছি না। ও এই যে আমি এটা দিয়েছি, এটা আপনি দেখতে পারেন না নাকি? না স্যার, এটা হোয়াটসঅ্যাপে আমার ডকুমেন্টস গুলি পাচ্ছি না। যদি আপনি আমাকে কোনো টাইপ করেন, কোনো কিছু লিখেন, হয়তো বা আসবে, আসতেছে, বাট এই কোনো ডকুমেন্টস ফাইল এগুলি পাচ্ছি না স্যার। তাহলে একটু ওনার সাথে কথা বলেন, যিনি গ্রুপটা করেছেন, হয়তো আপনাকে এই কোনো কিছু শেয়ারিং এ আপনি এই যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা কি করছেন, মেহেদী হাসান করেছেন নাকি? জি স্যার। ওই যে ওনার একটু প্রবলেম, একটু শুনেন তো উনি কি বলতেছেন। ভাই আপনি আমাকে মেসেজ দেন, আমি নাম্বার দিয়েছি, আমাকে মেসেজ দেন ক্লাসের পরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনারা মোবাইল নম্বরটা নিয়ে নেন, নিয়ে ওনাকে মেসেজ দিয়ে ওনার সাথে যোগাযোগ করে। আচ্ছা, সবই আছে, আপনি যা যা চলবেন স্যার যা দিয়েছি সব পাবেন। ঠিক আছে মেহেদী ভাই, থ্যাংক ইউ। আমি আপনার কাছে ক্লাস শেষ হলে নিয়ে নিব। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা আজকের ইনকাম স্টেটমেন্ট করব, যদিও আগে ক্লাসে দুটো করানো হয়েছিল, সেই জন্য আপনারা আবার বলেছেন, সেই জন্য। তো আমরা যে ফর্মটা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে ইনকাম স্টেটমেন্ট, ওইটা কি কেউ দেখতে পেরেছিলেন? জি স্যার। ওখানে কি আপনাদের কোনো কনফিউশন আছে? না তেমন নেই স্যার। তেমন যদি না থাকে, স্যার লাস্ট দুইটাতে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল যেটা, ওটা আর হচ্ছে আপনার যে ইন্স্যুরেন্স ইনক্লুডস, ওই দুটাতে। ইন্স্যুরেন্স এটা কি আমি আমার ফর্মে আছে? স্যার অ্যাডজাস্টমেন্ট একটু কিছুটা প্রবলেম আছে স্যার। আমি কি বলেছি আপনি কি বুঝতে পেরেছেন? আমি বলছি আমি যে ফরম্যাট দিয়েছি, জি স্যার, সেই ফরম্যাটটা কি আপনি দেখেছেন? জি স্যার। ওখানে কি বলতেছেন আপনি অ্যাডজাস্টমেন্ট? ওখানে তো কোনো অ্যাডজাস্টমেন্ট না, ওখানে তো ফরম্যাট দিয়েছি। স্যার কোশ্চেন পেয়েছি। হ্যাঁ কোশ্চেন একটু আগে স্যার গ্রুপে তার আগে আপনার একটা ফরম্যাট দিয়েছে, ঠিক আছে স্যার? আমি সরি স্যার, আমি এটা পাই নাই। আচ্ছা, ওই ফরম্যাটটা যদি আপনারা দেখেন, আমার মনে হয় ওই, এবং নিজেরা যদি ফরম্যাট আপনি দুবার করতে পারেন ওই ফরম্যাটটা একা একা, আমার মনে হয় 50টা অঙ্ক করার সমান হবে। কারণ মোটামুটি ওই ফরম্যাটে আপনার কাছাকাছি সকল আপনার আইটেম ইনক্লুড করা হয়েছে, এবং স্টেপ গুলো ওখানে ক্লিয়ার করা আছে, এবং ওখানে এক্সট্রাঅর্ডিনারি গেইন, তারপরে এক্সট্রাঅর্ডিনারি লস, আদার ইনকাম, এগুলো সব ওখানে সুন্দরভাবে ইনসার্ট করা আছে। কাজে আমার মনে হয় ফরম্যাটটা যদি আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে বা ওখানে একটু দেখতে পারেন, আপনাদের অনেক উপকারে আসতে পারে আমি মনে করি। জি স্যার, এইমাত্র আবার দিয়ে দিয়েছি স্যার, ফরওয়ার্ড করেছি স্যার। ওকে, তো আমরা আজকের যে ইনকাম স্টেটমেন্টটা দেখবো, এটা খুব ছোট্ট একটা ইনকাম স্টেটমেন্ট। এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিছে। দেখেন এখানে প্রথম অ্যাডজাস্টমেন্টটাই হলো স্যালারি ফর দি মান্থ অফ জুন 2017 in the amount of টাকা 15,000 is unpaid। এই কথার অর্থ হলো যে আমরা এখানে অঙ্কটা করতেছি কিন্তু জুন মাসের। এখানে বলা আছে the following is the trial balance of Nitol Trading Company as on June 30, 2007। তাহলে আমার এই বোঝাই যাচ্ছে যে কোম্পানিটার ফিনান্সিয়াল ইয়ার হলো জুলাই টু জুন, যেহেতু জুন 30 বলা আছে, কাজে ভাবতে হবে যে জুলাই টু জুন, এক বছরের 17। এখানে বলছে স্যালারি ফর দ্য মান্থ অফ জুন
17 ইন দি অ্যামাউন্ট অফ টাকা এত আনপেড, অর্থাৎ স্যালারি এখনো পরিশোধ করা হয়নি। এর অর্থ হলো দি এক্সপেন্সেস অলরেডি বিন ইনকার্ড বাট নট ইয়েট বিন পেইড, এখনো পেমেন্ট করেনি। তাহলে এক্সপেন্সেস যদি ইনকার্ড হয় সেটা বছরের খরচের হিসাবে আসবে, কিন্তু যেহেতু পেমেন্ট হয়নি সেক্ষেত্রে আমরা ক্যাশ আউট করলাম না, কিন্তু খরচটা আমাকে বুকিং করতে হবে অ্যাজ পার অ্যাক্রুয়াল সিস্টেমে। সো খরচ আমার এখানে স্যালারি দেখেন কত আছে, এখানে স্যালারি আছে আপনার 1,50,000, এর সাথে আরো 15,000 যোগ হবে, অর্থাৎ আমার মোট স্যালারি হবে 1,65,000। তো কিন্তু আনপেড, তার মানে এটা আবার ডিউ, মানে আমাকে দিতে হবে, তাহলে লাইবিলিটি চলে যাবে। প্রতিটা অ্যাডজাস্টমেন্ট মাস্ট বি অ্যাডজাস্ট অর ট্রিটেড টুয়াইস, প্রতিটা অ্যাডজাস্টমেন্ট দুবার আপনাকে ট্রিটমেন্ট করতে হবে বা দুইবার আপনাকে অ্যাডজাস্টমেন্ট দেখাতে হবে। তাহলে একবার আমরা এই স্যালারির সাথে যোগ করব খরচ হিসাবে, আর একবার আমরা ব্যালেন্স শিট যখন করব তখন আমরা লাইবিলিটি হিসাবে ক্রেডিট পাশে রাখবো। এবং যে কোনো অঙ্ক এখানে বলা আছে প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড জুন এন্ড ব্যালেন্স শিট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট, সো দ্যাট আপনার কাছে ব্যালেন্স শিট চেয়েছে, ওনার্স ইকুইটি চেয়েছে, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট চেয়েছে। আমরা যখনই কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা পড়বো বা বুঝবো, সাথে সাথে আমরা এই কোশ্চেনের পাশে একটু স্টার করে রাখবো, তাহলে আমরা যখন অঙ্ক করব আমাদের অঙ্ক করতে ইজি হবে। অ্যাডজাস্টমেন্ট একবারই পড়বেন মাত্র, বেশি পড়ার দরকার নাই। একবার পড়ে আপনি এখানে যদি স্যালারিতে স্টার দিয়ে রাখেন, তাহলে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব তখনও আমরা এই স্যালারির দিকে তাকাবো, এবং যখন আমরা ব্যালেন্স শিট করব তখন এটার দিকে তাকালে আমাদের মনে পড়বে যে এখানে একটা লায়াবিলিটি আছে। ঠিক তদ্রূপ এখানে বলেছে ওয়েজেস ইনক্লুড টু এ সাম অফ টাকা 20,000 টু ইরেক্ট এ সাইকেল শেড ফর এমপ্লয়িজ। এর অর্থটা কি? এমপ্লয়ীদের সাইকেল রাখার জন্য একটা শেড তৈরি করতে এই টাকাটা খরচ হয়েছে, রাইট। কিন্তু এখানে বলেছে যে ওয়েজেস ইনক্লুড, অর্থাৎ এখানে যে ওয়েজেস আছে তার ভিতরে এই 1,04,800 টাকার ভিতরে আপনার 20,000 টাকা আছে, যে 20,000 টাকা অ্যাকচুয়ালি একটা শেড বানিয়েছে যেখানে এমপ্লয়িরা সাইকেল রাখবে। তো এমপ্লয়ার যখন সাইকেল রাখবে সেটা কিন্তু আপনার একটা ক্যাপিটাল ধরনের এক্সপেন্ডিচার, তো সেটা ওয়েজেসের সাথে যাবে না, সেটা যাবে এখানে দেখেন আইটেম খুঁজলে পাবেন, এখানে এই যে দেখেন বিল্ডিং আছে, এই বিল্ডিং এর সাথে গিয়ে অ্যাড হবে, বিল্ডিং এর সাথে গিয়ে আপনি 20,000 টাকা অ্যাড হবে, কারণ ইট ইজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার গিয়া বিল্ডিং এর সাথে বাড়াবে, ভ্যালু বাড়াবে, কিন্তু এরা ওয়েজেস থেকে বাদ যাবে, ওয়েজেস সাথে আসবে না, কিন্তু এরা ভুলে ওয়েজেস এর ভিতরে ইনক্লুড করে রেখেছে, সো দ্যাট আমরা এই ওয়েজেস থেকে মাইনাস করব, এবং আমরা যখন ব্যালেন্স শিট করব বিল্ডিং তখন তার সাথে অ্যাড করব। তাহলে আমরা এই ওয়েজেসটা এই ওয়েজেসে একটু স্টার দেবো, বিল্ডিং এর সাথে একটু স্টার দেবো, তাহলে হবে কি আমরা দুই জায়গায় স্টার দিয়ে রাখলে আমরা পরবর্তী যে কোনো কাজ করব তখন খেয়াল করতে হবে যে দুই জায়গায় অ্যাডজাস্ট হয়েছে কিনা। নাও the adjustment C তে বলেছে যে ইন্স্যুরেন্স ইনক্লুডস প্রিমিয়াম অফ টাকা 1,700 অন এ পলিসি টু এক্সপায়ার অন 31 ডিসেম্বর 2017। বলেছে যে ইন্স্যুরেন্স ইনক্লুডস, অর্থাৎ ইন্স্যুরেন্সের ভিতরে আছে, দেখেন ইন্স্যুরেন্স কোথায় আছে দেখেন, জেনারেল এক্সপেন্সের নিচে, হ্যাঁ এই যে ইন্স্যুরেন্স আছে 6,000, এর ভিতরে এই 6,000 টাকার ভিতরে 1,700 টাকার ইন্স্যুরেন্স আছে যেটা এক্সপায়ার হবে ডিসেম্বর 17-তে। অর্থাৎ নরমালি সবসময় ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা দিয়ে থাকি 1 বছরের জন্য। নরমালি আমরা সবসময় ইন্স্যুরেন্স যদি এক্সট্রা ধরনের কিছু বলা না থাকে
In that case, we assume that the expenses will incurred only for 12 months. So here insurance incurred হয়েছে যেটার মেয়াদ শেষ হবে ডিসেম্বরের 17। সো আমরা অ্যাকাউন্টস করতেছি জুনের 17। তার জুনের 17 থেকে তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 6 মাস আমার অতিরিক্ত দেয়া। কারণ এই ইন্স্যুরেন্সটা করেছি আমি জানুয়ারি মাসে, 17 জানুয়ারি মাসে করেছি, সেই জন্য ডিসেম্বরের 17 তো শেষ হবে 1 বছর। কাজে 6 মাস আমার অগ্রিম দেয়া আছে। তাহলে 1700 টাকা যদি আমার 12 মাসের জন্য হয়, তাহলে এই 17 জুন পর্যন্ত আমার হিসাবে আসবে মাত্র 850, তাই না? 1700 অর্ধেক হলো 850। এই 850 খরচ আসবে আমার এই বছরের সাথে, আর 850 হবে আমার অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেছে। সো দ্যাট এই যে আপনার 6000 টাকা আমরা এখানে খরচ দেখাচ্ছি, এর ভিতরে যেহেতু 1700 ইনক্লুড আছে, তার মানে কি 850 আমার বেশি দেয়া আছে আগামী বছরের জন্য, আগামী 6 মাসের জন্য। এখান থেকে এখানে আমরা একটা স্টার দিয়ে রাখবো যে ইন্স্যুরেন্স যখন আমরা দেখাবো তখন খরচও আমি 850 টাকা কম দেখাইব, এবং ব্যালেন্স শিটেও গিয়ে আমি 850 টাকা প্রিপেড হিসাবে কারেন্ট লাইবিলিটিতে আমি শো করব। যিনি ইন্স্যুরেন্স সম্পর্কে কোশ্চেন করেছেন উনি কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, এবার depreciation on machinery is to be provided for at the rate of 10% per annum. প্রতি বছরের জন্য মেশিনারি উপরে ডেপ্রিসিয়েশন হিসাব করতে হবে। এখানে মেশিনারি উপরে আমি একটা স্টার দিয়ে রাখবো, যে যখন মেশিনারি আসবে তখন আমি খেয়াল করবো যে আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে 2 লাখ টাকার উপরে 10% ডেপ্রিসিয়েশন ইজ এ এক্সপেন্সেস। আমরা যখন ডেপ্রিসিয়েশন অঙ্ক করেছি তখন আমরা কিন্তু জার্নালও করেছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস কে ডেবিট করেছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে ক্রেডিট করেছি। সো দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ইজ এ এক্সপেন্সেস আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট। সো মেশিনারির উপরে 10% হিসাবে 20,000 টাকা খরচ হিসাবে আসবে ইনকাম স্টেটমেন্টে। আমরা এখানে একটা স্টার দিয়ে রাখবো। Then make an allowance for bad and doubtful debts at the rate of 5% on accounts receivable. Debt and bad and doubtful debts, এইটার অনেকগুলা নাম আছে। আমরা অনেক সময় ডাউটফুল ডেটস পাবো, অনেক সময় আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস হিসাবে পাবো, অনেক সময় ব্যাড ডেটস হিসাবেও পাবো। সো দ্যাট যেই নামই আসুক না কেন, জিনিসটা হলো যে আমি যখন আমি মানুষের কাছে যে টাকা পাই, অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমি মানুষের কাছে টাকা পাই, তো মানুষের কাছে যে টাকা পাই তার মধ্যে একটা অ্যালাউন্স তৈরি করতে বলছে যে 5% নাও পেতে পারে। যদি 5% নাও পেতে পারে, সেটা এক ধরনের খরচ, আমাদের ব্যবসায়িক হিসাবে এক ধরনের খরচ। এই খরচটার নাম ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস হতে পারে, এই খরচটার নাম আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস হতে পারে, এই খরচটার নাম শুধু ব্যাড ডেটস হতে পারে। তো সো দ্যাট এখানে আছে ডাউটফুল ডেটস, আমরা এটাই ইউজ করব। ডাউটফুল ডেটস এক্সপেন্সেস হিসেবে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল যা আছে তার 5%। অ্যাকাউন্টস এখানে আছে দেখেন 1,45,000, এটার 5% হবে আমার খরচ, যেটা সন্দেহ করতেছি যে এবার সে টাকা নাও দিতে পারে। না দিলে আমার লস মানে হলো এক্সপেন্সেস, তাহলে আমার ইনকাম স্টেটমেন্টে শো করতে হবে। আর অ্যাকাউন্টস রিসিভেবল যখন আমি ব্যালেন্স শিটে দেখাবো তখন সেখান থেকে আমরা মাইনাস করে দেখাবো যে এত টাকা আমার আদায় নাও হতে পারে, সেই জন্য ওইটা আমরা মাইনাস করে দেখাই। তাহলে আমরা এই অ্যাকাউন্টস রিসিভেবল একটা স্টার দিয়ে রাখবো যাতে আমার ভুল না হয়, এবং প্রতিটা অ্যাডজাস্টমেন্টে যেন দুবার আমি ট্রিটমেন্ট করেছি কিনা সেটা আমি খেয়াল করব। দেন স্টক অন হ্যান্ড on 30 June 2017 amounting to টাকা 68,000। সবসময় ওপেনিং ইনভেন্টরি আমরা পাবো, আমরা ট্রায়াল ব্যালেন্সে পাবো ওপেনিং ইনভেন্টরি, আর ক্লোজিং ইনভেন্টরি সবসময় থাকবে আপনার অ্যাডজাস্টমেন্টে। এখানে দেখেন ওপেনিং ইনভেন্টরি আছে নিশ্চয়ই, এই যে ওপেনিং ইনভেন্টরি লেখা আছে, এই যে
16, 1/7 মানে জুলাই, আমরা অঙ্ক করতেছি জুলাই টু জুন, তাহলে জুলাই 16তে ওপেনিং, ইট ইজ ওপেনিং, তাহলে ওপেনিং সবসময় আমি পাবো আপনার ট্রায়াল ব্যালেন্সে, এবং ক্লোজিং ইনভেন্টরি সবসময় আমি পাবো আপনার অ্যাডজাস্টমেন্টে। এই হলো আমার অ্যাডজাস্টমেন্ট। এইবার আমি অঙ্ক আমার মনে হয় যে আমাদের অনেক দূর এগিয়েছি আমরা, অঙ্ক এখন করার প্রবলেম হওয়ার কথা। আমরা প্রথমেই লিখবো যে রিকোয়ারমেন্ট 1, দ্যাট মিনস হলো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, উপর দিয়ে হেডিং লিখবো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। প্রথম কোম্পানির নাম নিটর ট্রেডিং কোম্পানি, তারপরে লিখবো মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, তারপরে লিখবো ফর দি ইয়ার এন্ডেড June 30, 2017, ফর দি ইয়ার মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট সবসময় 1 বছরের জন্য, ফর দি ইয়ার এন্ডেড June 30, 2007। সবসময় জানি এই হেডিংটা আমার ঠিক থাকে, পরের হেডিংটা, এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, হেডিংটা জানি সবসময় ঠিক থাকে। এবার প্রথম আইটেমটাই হলো ইনকাম স্টেটমেন্টে আমরা যে ছকটা দিয়েছি, সেখানেও যদি আপনি তাকান, প্রথম আইটেমটা হলো সেলস বা রেভিনিউ। সেলস বা রেভিনিউ এটা আপনার এই যে ট্রায়াল ব্যালেন্সের কোন সাইডে থাকবে, ডেবিট পাশে না ক্রেডিট পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে, কারণ সেলস হলো ইনকাম, ইনকাম সবসময় ক্রেডিট হয়, এই জন্য আমরা ক্রেডিটের দিকে তাকাবো। আর আরেকটু যদি সম্ভব হয় হলেতে সবাই একটু এই ডেবিট ক্রেডিটটা একটু একবারে যোগ করে নেবেন, অনেক সময় কোশ্চেনে ভুল থাকে, সেই জন্য দেখা যায় যে ছেলেমেয়েরা ঘামাইয়া শেষ হয়ে যায়, মেলে না, ব্যালেন্স শিট মেলে না, এটা মেলে না, সেটা মেলে না, তখন পরে দেখা যায় একটা জিরো ভুল আছে, টাইপ হয়নি, বা একটা ফিগার ভুল আছে। এই জন্য সবসময় ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড আপনারা যোগ করে নেবেন, যোগ করে দেখবেন যে কনফার্ম করে নেবেন যে ফিগারটা ঠিক আছে কিনা, দেন আপনি অঙ্ক স্টার্ট করবেন। এখানে যদি আপনার 5 মিনিট লস যায়, সেটা আমি মনে করি যে আপনারা পরবর্তী যে না মিললে যে কনফিউশনটা, সেটা আপনাদের দূর হয়ে যাবে। তো এখানে প্রথম আইটেমই হলো আমার সেলস, তাহলে সেলস আইটেম লিখবো, আউটার কলমে নিয়ে যাব 9,87,800। এখন এই 9,87,800 সেলস, তারপরে আছে দেখেন এই যে রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ড মানে কি? স্যার ফেরত আসছে। ফেরত আসছে। এই রিটার্ন আউটওয়ার্ড মানে আমরা ফেরত দিয়েছি। রাইট। সেলস থাকে ক্রেডিট, যখনই এটা ডেবিট হয়, যদি আমি নাও বুঝি যে রিটার্ন আউটওয়ার্ড কি জিনিস, তাহলে দেখেন সেলস সবসময় ক্রেডিট হয়, আর এইটা হচ্ছে ডেবিট, তার মানে বুঝতে হবে সেলস থেকে ফেরত আসছে। আবার গিয়ে দেখেন পারচেজ সবসময় ডেবিট হয়, পারচেজ সবসময় ডেবিট হয়, এই যে 4,06,750। আপনি দেখেন এই যে রিটার্নস আউটওয়ার্ড ক্রেডিট হয়েছে, তাহলে পারচেজ যদি ডেবিট হয় রিটার্ন হবে ক্রেডিট, সেলস যদি ক্রেডিট হয় রিটার্ন হবে ডেবিট। সো দ্যাট আমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ নাও বুঝি বা কনফিউশন থাকে, তাহলে আমাকে অ্যাজাম্পশন করে নিলেও আমার অঙ্ক হয়ে যাবে যে সেলস এর উল্টা পাশে তার মিন রিটার্ন। তাহলে সেলস থেকে আমি এটা মাইনাস করব রিটার্ন ইনওয়ার্ড 6,800, দ্যাট মিনস আমরা এটাকে বলি সেলস রিটার্ন। আমরা আমাদের ভাষায় আমরা মনে করি সেলস রিটার্ন, আর এখানে লেখছে রিটার্ন ইনওয়ার্ড, একই কথা। অথবা আপনারা অবলিক দিয়ে রাখেন যাতে ভবিষ্যতে আমাদের কনফিউশন না হয়। রিটার্ন ইনওয়ার্ডস অবলিক সেলস রিটার্ন 6,800। তাহলে এই সেলস থেকে আমি সেলস রিটার্নটা যদি মাইনাস করি, যে ফিগারটা পাবো সেটার নাম হবে নেট সেলস। এটা সরাসরি আউটার কলমে চলে যাবে।
দ্যাট আমরা নেট সেলস পেয়ে গেলাম। নেট সেলস থেকে আমার মাইনাস হবে কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, ফাইন। তাহলে কস্ট অফ গুডস সোল্ড উপরে হেডিং দেব কস্ট অফ গুডস সোল্ড। এই হেডিং এর নিচে আমি প্রথম আইটেমই হবে আমার ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি। এখানে দেখেন ওপেনিং ইনভেন্টরি আপনার আছে ওই যে 1/7/2006 ওপেনিং 57,600। সো দ্যাট ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক 57,600। যেহেতু কস্ট অফ গুডস আমি বের করব, কাজে এখানে অনেক প্লাস মাইনাস করতে হবে। এগুলো সবসময় ইনার কলমে আপনি লিখবেন, সরাসরি আউটার কলমে যাবেন না। আমরা কস্ট অফ গুডস সোল্ড একটা ফিগার আউটার কলম নিয়ে আমি নেট সেলস থেকে মাইনাস করব, দেখতে সুন্দর দেখাবে। কাজে আমি সবসময় ইনার কলমে লিখবো কস্ট অফ গুডস সোল্ড লিখে ওপেনিং স্টক হলো 57,600। এর পরের আইটেমই হলো পারচেজ। আমরা ফরম্যাট দেখে থাকলে মনে হয় সবার জন্য ইজি হচ্ছে, ফরম্যাট আমরা আগেই বলেছি। এর সাথে যোগ হবে পারচেজ। তাহলে পারচেজ দেখেন এই 4,06,750 আছে পারচেজ। এবং এরপরে দেখেন যে রিটার্ন আউট, যখন আমি পারচেজ দেখবো তখন আমি ক্রেডিট পাশে তাকাবো যে কোনো আইটেম আছে কিনা। এই যে দেখছি এই যে 5,000 টাকা আইটেম আছে, দ্যাট মিনস রিটার্ন আউটওয়ার্ড, দ্যাট মিনস পারচেজ থেকে মাইনাস যাবে। আমি পারচেজ করছি, সেটা রিটার্ন আউটওয়ার্ডস বাইরে পাঠিয়ে দিয়েছি। সো দ্যাট রিটার্ন আউটওয়ার্ডস অর পারচেজ রিটার্ন সেম থিং। তাহলে আমরা অবলিক দিয়ে লিখে রাখলে আমাদের মনে থাকবে পারচেজ রিটার্ন অর রিটার্ন আউটওয়ার্ড 5,000 টাকা। তাহলে আমি এই পারচেজ থেকে মাইনাস করব। মাইনাস করলে যে নিচে নামাবো সেটার নাম হলো নেট পারচেজ। নেট পারচেজ এর সাথে আমি অ্যাড করব যদি আমার কোনো দ্যাট মিনস ক্যারেজ ইনওয়ার্ড থাকে, সেটা আমি যোগ করব। এই দেখেন ক্যারেজ অন পারচেজ মিনস ক্যারেজ ইনওয়ার্ড, আর ক্যারেজ অন সেলস মানে ক্যারেজ আউটওয়ার্ড। তাহলে আমরা জানি যে ক্যারেজ অন সেলস বা ক্যারেজ আউটওয়ার্ড এটা সবসময় যিনি বিক্রি করেন সে বিয়ার করে, তার জন্য একটা খরচ, এই খরচটা আমরা নিয়ে যাব, আমরা সেলিং এ নিয়ে যাব। সো দ্যাট এটা এখানে আসবে না। আর হলো ক্যারেজ অন পারচেজ, এটা সবসময় পারচেজের সাথে যোগ হবে, বা ক্যারেজ ইনওয়ার্ডস আমরা বলি ক্যারেজ ইনওয়ার্ডস আর বলি ক্যারেজ আউটওয়ার্ডস। এটারই এখানে আরেকটা নাম ভিন্ন দেশে ক্যারেজ অন সেলস, ক্যারেজ অন পারচেজ। ক্যারেজ মানে হলো পরিবহন খরচ। সো দ্যাট আমরা বলি ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড। তাহলে সেটা দিয়ে আমরা এখানে ইনওয়ার্ড আমরা পারচেজের সাথে যোগ করব 20,400 নেট পারচেজের সাথে আমি যোগ করব 20,400। যোগ করে যে ফিগারটা হবে সেই ফিগারটা আমি যোগ করব ওপেনিং স্টকের সাথে। ওপেনিং স্টকের সাথে আমি যোগ করব এই পারচেজ, সেখান থেকে আমি মাইনাস করছি পারচেজ আউটওয়ার্ড, সেখান থেকে যোগ করছি পারচেজ অন ক্যারেজ অন পারচেজ, যোগ করে যে ফিগারটা হবে সেই ফিগারটা আমি যোগ করব ওপেনিং স্টকের সাথে। আমরা পারচেজের সাথে মাইনাস যদি ক্যারেজ আউটওয়ার্ড করি, আর যদি আমরা ক্যারেজ অন পারচেজ বা ক্যারেজ ইনওয়ার্ড যোগ করি, তাহলে ফিগারটা হয় কত? 4,22,150। এই 4,22,150 আমি ওপেনিং স্টকের সাথে যোগ করব। $4,79,750। What is the name of this figure? Cost of goods available. Cost of goods available for sale, বিক্রির জন্য available. Cost of goods available for sale, বিক্রির জন্য প্রস্তুত।
তাহলে আমি বিক্রি করছি কতটুকু সেটা বের করব কিভাবে, সেটা যদি আমি ক্লোজিং স্টক মাইনাস করি তাহলে আমার ফিগারটা বের হয়ে যাবে যে আমি কতটুকু বিক্রি করছি। এই যে ক্লোজিং স্টক দেখেন, ক্লোজিং স্টক অন হ্যান্ড 68,000, তার লেস হবে লেস ক্লোজিং স্টক, তাহলে ক্লোজিং স্টক মাইনাস করলে ফিগারটা কত হয়? 4,11,750। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফিগার? এই 4,11,750 কে কি বলে? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমি সেলস, নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, মাইনাস করলে কত আসে? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করব, 5,69,225। 250, এটাকে বলে হয় গ্রস প্রফিট স্যার। গ্রস প্রফিট। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমার বের হবে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমার দুই ধরনের খরচ মাইনাস করতে হয়, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর একটা হলো সেলিং এক্সপেন্সেস। হ্যাঁ, এখানে যদি আমরা এখানে যদি ভাগ করার সুযোগ থাকে আমরা লিখবো, তাহলে আমরা আইটেম ওয়াইজ যদি যাই, হ্যাঁ 4,11,750 এটা কি আইটেমটা স্যার? আমি একটু মিস করে ফেলছি। 4,11,750 এটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ, এইটা মাইনাস করবেন সেলস থেকে, নেট সেলস থেকে। আচ্ছা, দেন তারপর কি আইটেমটা আসতেছে স্যার? সেটা হলো গ্রস প্রফিট, যেটা বের হবে সেটাকে বলা হয় গ্রস প্রফিট। 5 লাখ কত জানেন বলছিলেন? 5 লাখ 5,69,250। 5,69,250 এটা হলো গ্রস প্রফিট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ছিল স্যার, এখানে ওয়েজেস টা আনেন না যে? হ্যাঁ, ওয়েজেস স্যার আনেন নাই? ওয়েজেস কি স্যার আমরা পরে আনবো? ওয়েজেসটা এখানে আনি না এই জন্য, আনলো যে খুব বেশি এটা ভুল হইতো তা না, তবে আনি না এই জন্য যে এটা বোঝা যাচ্ছে এটি যে আপনার মার্চেন্ডাইজিং বিজনেস, বুঝছেন? এটা ম্যানুফ্যাকচারিং না। ম্যানুফ্যাকচারিং হলে তো মাস্ট আসতোই, আর মার্চেন্ডাইজিং ও অনেকে আনে অনেকে আনে না। আনলেও ভুল হবে না, না আনলেও ভুল হবে না। তবে আমরা না আনলে মানে আমরা ওই গ্রস প্রফিটে এটা অ্যাড করবো না, আমরা নিচে অপারেটিং এ নিয়ে যাব, কারণ এটা হলো আপনার মার্চেন্ডাইজিং বিজনেস। মার্চেন্ডাইজিং বিজনেস হলো যারা মালামাল কিনে মালামাল বিক্রি করে সেখানে। আর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ওয়েজেস, এটা হলো খুব আপনার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ওয়েজেস একটা কস্টের একটা আইটেম, সো দ্যাট সেখানে অ্যাড করতেই হবে। আর এখানে ওয়েজেস বলতে বোঝায় যে সাধারণত ওই যে লেবার শ্রেণীদেরকে পেমেন্ট করেছে। কারণ কি, আপনি দেখেন এখানে স্যালারি আছে, বেতন যেহেতু আলাদা আছে আর ওয়েজেস যেহেতু আলাদা আছে, কাজে এখানে বোঝা যাচ্ছে যে লেবার জাতীয় খরচ। মার্চেন্ডাইজিং বিজনেসে লেবার লাগে মালামাল উঠাইতে, মালামাল ক্যারিং এ, সেই লেবারটা এখানে হয়েছে। এই জন্য আমরা ওই আপনার কস্ট অফ গুডস সোল্ড আনি না। তাহলে এবার অপারেটিং এক্সপেন্সেস এ কি কি আইটেম আছে দেখেন। আমরা এখান থেকে প্রথম থেকে যাই, যেমন ওয়েজেসটাই নিয়ে আসি। ওয়েজেস 1,04,800 ওয়েজেস এর নিশ্চয়ই এই যে একটা আমরা আগে স্টার দিয়ে রাখছিলাম, এখন মনে পড়লো যে ওয়েজেস একটা আপনার অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে ওয়েজেস ছিল 1,04,800, এখন কি করতে হবে? তাহলে যোগ করতে হবে স্যার। হেডিংটা জানি কি, মানে অপারেটিং এক্সপেন্সেস যোগ করে দিব। আমরা যখন অ্যাডজাস্টমেন্ট বুঝিয়েছি তখন কি বলছিলাম মনে আছে? স্যার ওয়েজেস ইনক্লুডেড টু সাম অফ 220,000, তার মানে আমাদের যেটা আলটিমেটলি একটা অ্যাসেট হওয়ার কথা ছিল সেটা আমরা ওয়েজেস এর ভিতর ইনক্লুড করে রাখছি। হ্যাঁ, সেটা আমরা এক্সক্লুড করে দেব, তার মানে এটা বাদ দিব স্যার। হ্যাঁ, তখন তো এটা বললাম, এই জন্য তো আমি আগে অ্যাডজাস্টমেন্ট বলে নিয়েছি, সব বুঝিয়ে নিয়েছি। তখন তো কেউ কোনো কোশ্চেন করেননি, কাজে এখন তো কোশ্চেন করার কথা না।
তাহলে ওই যে একটা স্টার দিয়ে রাখছিলাম আগে, এবং এখানে যেহেতু আমার অ্যাডজাস্টমেন্ট আছে স্টার দেখে বুঝে ফেলছি, কাজী এখন এই তখনই বলেছিলাম যে 1,04,800 থেকে 20,000 মাইনাস যাবে। তাহলে ওয়েজেস 1,04,800 লেস ওয়েজেস ফর বিল্ডিং কনস্ট্রাকশন বা বিল্ডিং এক্সপ্যানশন, ওয়েজেস ফর বিল্ডিং এক্সপ্যানশন সেটা হবে মাইনাস 20,000। তাহলে আউটার কমে চলে যাবে কত? 84,800। হ্যাঁ, তাহলে ওয়েজেস হলো 84,800। তাহলে ওয়েজেসের পরে সাধারণত স্যালারিটা লিখলে সুন্দর হয়, তাহলে দেখতে সুন্দর দেখায়। ওয়েজেসের পরে স্যালারিটা লিখে ফেলেন। স্যালারি 1,50,000। স্যালারি তো আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট আছে। জি স্যার। তাহলে 1,50,000 অ্যাডজাস্টমেন্টে বলছে বাকি আছে 15,000, তো তার সাথে যোগ করতে হবে 15,000 এট আনপেইড স্যালারি বা স্যালারি ডিউ বা স্যালারি অ্যাক্রুড, যে যেভাবে বোঝেন, স্যালারি অ্যাক্রুড, স্যালারি ডিউ, আনপেইড, যেভাবে বোঝেন সেভাবে লিখে স্যালারির সাথে অ্যাড করেন। স্যালারি ছিল 1,50,000, সেখান থেকে আপনার 15,000 যোগ হবে তার সাথে, তাহলে হবে 1,65,000। যেহেতু আমি ওয়েজেস এবং স্যালারি পাশাপাশি নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, এই জন্য এখন আবার আইটেম ওয়াইজ যাব। ক্যাশ ইন হ্যান্ড, ব্যালেন্স শিট আইটেম, ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যালেন্স শিট আইটেম, পারচেজ চলে গেছে। ফুয়েল কস্ট 47,300, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। সো দ্যাট ওয়েজেস স্যালারি তার নিচেই লিখবো ফুয়েল কস্ট 47,300। এরপরে কি আছে? ক্যারেজ অন সেলস, দ্যাট মিন্স ক্যারেজ অন সেলস এটা কি? বিক্রয় পরিবহন স্যার। ক্যারেজ অন সেল বা ক্যারেজ আউটওয়ার্ড। তাহলে ক্যারেজ আউটওয়ার্ড হলো এক ধরনের খরচ। তাহলে ক্যারেজ, হ্যাঁ এক্সপেন্স, ক্যারেজ আউটওয়ার্ড হলো 32,000। এরকম অ্যাডজাস্টমেন্ট নেই। তারপরে গেল কি? ওপেনিং স্টক গেল, বিল্ডিং, ল্যান্ড, মেশিনারি, প্যাটেন্ট, স্যালারি, জেনারেল এক্সপেন্সেস। জেনারেল এক্সপেন্সেস 30,000। জি স্যার। এরপরে আছে দেখেন ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আগে আমরা ডিসকাস করেছি যে 6,000 টাকা থেকে মাইনাস যাবে কত? 850। হ্যাঁ, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্সেস হলো 6,000 মাইনাস প্রিপেড ইন্স্যুরেন্স 850। প্রিপেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম দিয়েছি। স্যার প্রিপেড এক্সপেরিয়েন্স ব্র্যাকেটে হাফ লিখে দিলাম স্যার, 1 এরকম লিখে দিই তো। হ্যাঁ লেখেন ফর 6 মান্থ, ফর 6 মান্থ। স্যার ইন্স্যুরেন্সের ব্যাপারটা একবার বলেন স্যার। ইন্স্যুরেন্সে আপনি এখানে বলেছে দেখেন অ্যাডজাস্টমেন্টে ইন্স্যুরেন্স ইনক্লুডস, অর্থাৎ আপনি এই যে 6,000 টাকা ইন্স্যুরেন্স এখানে খরচ দেখানো আছে,
এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে কি আছে, ইন্স্যুরেন্স ইনক্লুডস প্রিমিয়াম অফ টাকা 1700 অন এ পলিসি। একটা পলিসি আছে যেটা 1700 টাকা, অনেকগুলাই তো পলিসি থাকতে পারে, তার মধ্যে একটা পলিসি আছে 1700 টাকার একটা ইন্স্যুরেন্স দিয়েছে প্রিমিয়াম অন এ পলিসি টু এক্সপায়ার মানে পলিসিটা শেষ হয়ে যাবে, বা ওই যে প্রিমিয়ামটা দিয়েছেন সেটা শেষ হয়ে যাবে। কখন শেষ হবে? 31শে ডিসেম্বর 2017। কিন্তু আমি অঙ্ক করতেছি জুন পর্যন্ত, তাহলে জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাস এই যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা দিয়েছে সেটা অতিরিক্ত দিয়েছে, অ্যাডভান্স দিয়েছে, প্রিপেইড করেছে। তো আমার সারা বছরের 1 বছরের প্রিমিয়াম হলো 1700, তাহলে 6 মাসের জন্য হবে 850। তাহলে যেহেতু আমি অগ্রিম দিয়েছি খরচ, কাজে সেই খরচটা আমার এই বছরের না, তাহলে 6000 টাকা টোটাল যে আমি এখানে খরচ দেখাচ্ছে এইটা টোটালটা এই বছরের না, 850 আগামী বছরের জন্য। সেজন্য আমি ইন্স্যুরেন্স থেকে মাইনাস করছি প্রিপেইড ইন্স্যুরেন্স 850 ফর 6 মান্থ। স্যার একটা কোশ্চেন করব, বলেন। ইন্স্যুরেন্স স্যার 1700 টাকা স্যার 18 মাসের জন্য দিয়েছে না 1750 টাকা স্যার? কিভাবে বললেন 18 মাসের জন্য দিয়েছে? স্যার ওই মাসে যে সে দিল ইন্স্যুরেন্সটা নিশ্চয়ই সে ওই বছরের জন্য দিছে এবং পরবর্তী 6 মাসের জন্য দিছে, তাহলে এই দিকে স্যার ওই বর্তমান ইয়ারের 12 মাস এবং অগ্রিম 6 মাস, তাহলে 18 মাস হবে না স্যার? এটা আপনি মনে করছেন, আমি মনে করছি যে না, নরমালি ইন্স্যুরেন্স সবসময় 1 বছরের জন্যই দেয়। তাহলে এইটা জানুয়ারি মাসে দিয়েছে, ডিসেম্বরে শেষ হবে, এখানে 6 মাস অ্যাডভান্স। এখন মন তো আপনারও একটা মন, আমারও একটা মন, যে যেটা মনে করেন, কিন্তু আমি মনে করি এই জন্যই যে সাধারণত প্রিমিয়াম 1 বছরের জন্য হয়। স্যার এখানে তো লিখে দিয়েছে যে টু এক্সপায়ার্ড অন 31 ডিসেম্বর 2017। না, উনি মনে করতেছে যে এক্সপায়ারটা 1.5 বছর পরে হলো, তাও তো মনে করতে পারে। এটা আপনি 2 বছর মনে করতে পারেন, এটা আপনি 3 বছর মনে করতে পারেন। জি স্যার, করতে পারেন। কখন দিছি সেটা তো বলা হয় নাই স্যার, মানে কখন থেকে কখন এটা বলছে, শুরুটা বলেন স্যার। যেহেতু অ্যাকাউন্টসটা 1 বছরের স্যার, অ্যাকাউন্টসটা আমাদের 1 বছর, জুন 30, 2017। তো আমাদের যেহেতু 1 বছরের ম্যাপটা এই অ্যাকাউন্টসটা, তাহলে তো স্যার আমাদের এখানে 6 মান্থেরই হওয়ার কথা। নরমালি ইন্স্যুরেন্স, আমি বহুবার রিপিট করছি, আমার কথার মধ্যে বলছি, নরমালি ইন্স্যুরেন্স 1 বছরের জন্যই দেয়া হয় প্রিমিয়াম। সাধারণত 99 কেসে 100 কেসের মধ্যে 99টা কেসই 1 বছরের জন্য দেয়া হয়। তাহলে আমি যেটা সাধারণত যেভাবে পেমেন্ট করে, আমার ভাবনাটাও সাধারণের মধ্যে থাকবে। আর আপনি যেটা ভাবতেছেন সেটা অ্যাবনর্মাল 1%, 100-এর মধ্যে একটা হতে পারে, যে 4 বছরের জন্য হতে পারে, 2 বছরের জন্য হতে পারে, 3 বছরের জন্য হতে পারে। আমি নরমালটা ভেবেছি 99% যেটা হয় যে প্রিমিয়াম নরমালি আপনি যদি ইন্স্যুরেন্স করেন, আপনার কাছ থেকে 1.5 বছরের প্রিমিয়াম নেবে না, নরমালি 1 বছরের প্রিমিয়াম নেয়। নিবে না, কেউ দিবেও না স্যার, এমনি ইন্স্যুরেন্স আলাদা স্যার পয়সা দিতে চান। নরমালি 1 বছরের প্রিমিয়াম দেওয়া হয়, সেই জন্য ভাবলাম বছর যেহেতু শেষ হবে ডিসেম্বরে, কাজে ও দিয়েছে জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি থেকে আমার মাত্র 6 মাস পেয়েছে এই অ্যাকাউন্টিং ইয়ারে, আর বাকি 6 মাস আগামী বছরের অ্যাডভান্স দেওয়া হয়েছে। সেই জন্য আমি 6000 টাকা থেকে 850 টাকা প্রিপেড হিসেবে মাইনাস করেছি। নাও ড্রয়িং তো আমার কোনো না, ক্যাপিটালে যাবে, ক্যাপিটাল অ্যাকাউন্টস রিসিভেবল উপরে আমার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা বলেছে যে মেক অ্যান অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেট at the rate of 5%, এটা বোঝানো হয়েছে। তো কাজী অ্যাকাউন্টস রিসিভেবল উপরে 7,250 টাকা আনকালেক্টেবল হবে। হ্যাঁ, তাহলে এই 1,45,000 উপরে 5% দেখেন কত হয় বললেন? 7,250 স্যার। এই 7,250 হবে অ্যালাউন্স ফর ব্যাড এন্ড ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস।
এখানে তো আর অ্যালাউন্স লাগবেন না, যেহেতু আমি ইনকাম স্টেটমেন্ট খরচ হিসেবে দেখাচ্ছি, অ্যালাউন্স গিয়ে লাগবেন ব্যালেন্স শিটে। এখানে লাগবেন ব্যাড এন্ড ডাউটফুল ডেট এক্সপেন্সেস, ব্যাড এন্ড ডাউটফুল ডেটস এক্সপেন্সেস। ওখানে ইনার কলামে লিখবেন 1,45,000 ইনটু 5% সমান সমান হলো 7,250। স্যার আবার একটু বলেন। বলেছি যে আপনি এখানে বলেছে যে অ্যাকাউন্টস রিসিভেবল উপরে 5% অ্যালাউন্স করতে বলছে, অর্থাৎ ব্যাড এন্ড ডাউটফুল মানে অর্থাৎ যে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল টাকা নাও দিতে পারে, ওইটাকে আমরা বলি ব্যাড এন্ড ডাউটফুল ডেটস। অথবা সবাই যদি একটু মিউট করে নেন তাহলে একটু শুনতে সুবিধা হবে। এখন ব্যাড এবং ডাউটফুল ডেটস এর আরো নাম আছে, ব্যাড এবং ডাউটফুল ডেটস, আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস অথবা ডাউটফুল অ্যাকাউন্টস এক্সপেন্সেস। তো আমরা এর তিনটা নাম শিখে গেলাম। এর তিনটার অর্থ হলো যে আমি টাকা পাবো না, সন্দেহ করতেছি, আমি মানুষের কাছে যে টাকা পাবো তার মধ্যে 5% টাকা আমি নাও পেতে পারি। যেই টাকা পাবো না সেটা ব্যবসার জন্য একটা খরচ, লস, সেই জন্য আমরা এই লসটা আমরা ইনকাম স্টেটমেন্টে শো করি। তাহলে এর নাম হবে ব্যাড এন্ড ডাউটফুল ডেটস ইজ ইকুয়াল টু এই যে 1,45,000 ইন্টু 5% যা হয়। এইবার আমি দেখবো যে আমার কোনো আইটেম অ্যাডজাস্টমেন্টে বাকি আছে কিনা। দেখেন স্যালারি আমরা করেছি, ওয়েজেস করেছি, ইন্স্যুরেন্স করেছি, ডেপ্রিসিয়েশনটা এটা করা হয়নি। তাহলে মেশিনারি উপরে 10% ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। মেশিনারি আছে 2 লাখ, তার উপরে 10% ডেপ্রিসিয়েশন, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অন মেশিনারি ইজ ইকুয়াল টু 2 লাখ ইনটু 10% করে 20,000 টাকা আমরা আউটার কলামে নিয়ে যাব ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস হিসেবে। আর কি কোনো আইটেম আছে দেখেন, মেক অ্যান্ড অ্যালাউন্স গেছে, ক্লোজিং স্টক গেছে। একবার চেক করবেন যে আমরা সবসময় দেখবো যে দুবার হয়েছে কিনা, দুবার ব্যালেন্স শিটের সময় গিয়ে আমরা দেখবো। এখন একবার দেখি যে স্যালারি আমরা করেছি, ওয়েজেস করেছি, ইন্স্যুরেন্স করেছি, ডেপ্রিসিয়েশন করেছি, মেক অ্যান্ড অ্যালাউন্স করেছি, ক্লোজিং স্টক করেছি। আর ডেপ্রিসিয়েশন কত হলো স্যার? ডেপ্রিসিয়েশন এই যে দেখেন, এই যে এখানে 2 লাখ টাকা, তার উপরে 10% 20,000 টাকা। থ্যাংক ইউ স্যার। তাহলে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি লেখে ব্র্যাকেটে দেন 2 লাখ ইনটু 10% সমান 20,000 টাকা। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স দিকে যদি তাকাই সেখানেও দেখি যে কোনো আইটেম আমাদের বাদ যায় না। কাজেই এই খরচ আইটেমগুলো যোগ করলে কত হয় দেখেন, টোটাল অপারেটিং এক্সপেন্সেস কত হয়? 3,91,500। সবার কি তাই হয়েছে? জি স্যার। ওকে স্যার 2 লাখের সাথে কি 20,000 স্যার অ্যাড করে দিব স্যার, না এভাবে লিখবো নাকি সরাসরি দিয়ে দেব 2,20,000? না না 2,20,000 না, তো 2 লাখ হলো মেশিনারি, 2 লাখ মেশিনারি, তার উপরে 10% 20,000 খরচ হিসাবে 20,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাবে 20,000 আউটার কলামে যাবে। সব খরচের সাথে 20,000 যোগ করবেন আপনি। আচ্ছা এটা যদি আমি এভাবে লিখি স্যার 2 লাখ দেন হলো 20,000 নাকি শুধু 20,000 আসবে স্যার নাকি শুধু 20,000 আসবে? ও আচ্ছা আচ্ছা। 2 লাখের উপরে 10% আসবে, 2 লাখের উপরে ব্র্যাকেট দিয়ে লাগবেন 2 লাখ ইনটু 10% সমান 20,000। এই 20,000 টাকা ডেপ্রিসিয়েশন হিসেবে বাইরে যাবে। এখন ওনাদের সাথে মিলিয়ে নেন, টোটাল হয়েছে 3,91,500। হ্যাঁ, আজকের যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আমি ভাবছিলাম যে সব ক্লাসগুলা আপনারা আমাকে দেখেছেন কিন্তু আপনাদের কাউকে আমি দেখলাম না, কাদেরকে নিয়ে ক্লাস করলাম, সেজন্য ভাবছিলাম যে আজকে সবাইকে দেখা জন্য অনুরোধ করবো করে, কিন্তু তা ভুলে গেছি। সো দ্যাট সবাই আজকে আমরা ইসে থাকলে, ভিডিওতে থাকলে আমরা সবাই দেখলাম একবার।
হাতে নিয়ে ক্লাস করলাম, আপনারা কিন্তু আমাকে প্রতি ক্লাসই দেখেছেন, কিন্তু আমি কিন্তু দেখিনি, অন্ধভাবে ক্লাস করে গেলাম আর কি। ওকে, এবার তাহলে আমরা টোটাল এক্সপেন্ডিচার সবাই হয়েছে, মিলেছে? জি স্যার। কত হয়েছে? 3,91,500। হ্যাঁ, তাহলে এইটা এখন গ্রস প্রফিট থেকে মাইনাস করেন, কত হয় দেখেন। 1,77,750। এটাকে কি বলে? ইনকাম ফ্রম অপারেশনস। তো এখান থেকে যদি কোনো ইনকাম ট্যাক্স, আদার ইনকাম, আদার এক্সট্রাঅর্ডিনারি গেইন, এই কোনো কিছুই নাই এখানে। আপনি আমার যদি ফরম্যাটে যান, ওখানে দেখবেন ওখান থেকে আপনার এই আদার ইনকাম থাকে, আদার এক্সপেন্সেস থাকে, তারপরে ইনকাম ট্যাক্স থাকে, এক্সট্রাঅর্ডিনারি গেইন থাকে, এক্সট্রাঅর্ডিনারি লস থাকে। এইগুলো এক্সট্রাঅর্ডিনারি গেইন আর লসের উপরে কি আপনাদের ধারণা আছে? এক্সট্রাঅর্ডিনারি গেইন বা লসের উপরে কারো কোনো ধারণা আছে? না স্যার। মনে করুন আপনি একটা প্রাইজ বন্ড কিনেছেন 100 টাকা দিয়ে, হঠাৎ করে আপনি 50 লক্ষ টাকা পেয়ে গেলেন লটারিতে। দিস ইজ কল্ড এক্সট্রা অর্ডিনারি গেইন। এবং আপনি যখনই এক্সট্রা অর্ডিনারি গেইন পাবেন, তখনই দেখবেন যে তার সাথে আপনার ট্যাক্স থাকে, ট্যাক্স ডিডাকশন থাকবে। আপনি 50 লাখ টাকা লটারিতে পেলে আপনি 50 টাকা নিয়ে বাসায় আসতে পারবেন না, আপনার কাছ থেকে ওই 50-এর মিনিমাম আপনি 50% রেখে দেবে। হ্যাঁ, হয়তো 25 লাখই রেখে দেবে। কাজেই এক্সট্রাঅর্ডিনারি গেইন যেটা হবে সেখান থেকেই ট্যাক্সটা মাইনাস যাবে। আর এই অঙ্কেতে সেরকম কোনো আইটেম নাই, এক্সট্রাঅর্ডিনারি গেইনও নাই, লসও নাই, প্লাস হলো আদার ইনকামও নাই, আদার এক্সপেন্সেসও নাই। সো দ্যাট এই অপারেটিং ইনকাম কি আমরা বলবো এখন নেট ইনকাম। যেহেতু আমাদের আর কোনো আইটেম নাই, সেই জন্য আমরা এটাকে নেট ইনকাম বলছি। আর যদি ইনকাম আর আইটেম থাকতো তাহলে সেইগুলা করে লাস্টে গিয়ে আমরা নেট ইনকাম বের করতাম। কিন্তু এখানে আপনার এই ইনকাম ফ্রম অপারেশনস, এইটাকেই এখন আমরা নেট ইনকাম বলছি। এবার আমরা সবাইকে মিলেছে নেট ইনকামটা? 1,77,750। হ্যাঁ, সবার কি হয়েছে কিনা একটু দেখেন। না হলে সার্ন করবেন, না হলে তো পরের স্টেপ গুলো মিলবে না। ওকে, এবার আবার আমরা কোম্পানির নাম লিখবো। নাম লিখে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্টে চলে যাবো। এখানে বলছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। সো দ্যাট আমরা প্রথমে লিখবো যে নিটল ট্রেডিং কোম্পানি, তারপর লিখবো ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এরপর লিখবো ফর দি ইয়ার এন্ডেড জুন 30, 2017, ফর দি ইয়ার এন্ডেড জুন 30, 2007। তাহলে এখানে আমরা দুইটা কলাম করতে পারি। একটা কলামে আমরা হেডিং দেব পার্টিকুলারস, আর একটা কলামের হেডিং দেব অ্যামাউন্ট। অ্যামাউন্টের ঘরটা সাধারণত লাস্টে নিয়ে যাবেন, ছোট করবেন, পার্টিকুলারস ঘরটা একটু বড় হবে। এই ইকুইটি, ওনার্স ইকুইটি মানে মালিকের ইকুইটি কি সেটার আমরা হিসাব করতেছি। মালিকের ইকুইটি প্রথমেই হলো তার ওপেনিং ব্যালেন্স। এখানে দেখেন তার ওপেনিং ব্যালেন্স আছে, এই যে ক্যাপিটাল বলা আছে 7,10,000, এটাই তার ওপেনিং ব্যালেন্স। তাহলে ওপেনিং ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাজ অন 1st July 2016 টাকা 7,10,000। তাহলে মালিকের প্রথমে টাকা ছিল তার 7,10,000। এই বছর সে প্রফিট করেছে 1,77,000। কত বললেন? 1,77,750। হ্যাঁ, তাহলে এইটা তার এই ক্যাপিটালের সাথে যোগ হবে, অ্যাড
net income for the year. Net income for the year. তাহলে এই হলো তার টোটাল ক্যাপিটাল হবার কথা, কিন্তু ক্যাপিটাল থাকে কোন সাইডে? ট্রায়াল ব্যালেন্সে। ক্যাপিটাল ট্রায়াল ব্যালেন্সে কোন সাইডে থাকে? ক্রেডিট সাইডে। এই যে ক্রেডিট সাইডে এই যে 7,10,000। তা কাজী যদি এখান থেকে উনি বছরে কোনো টাকা তুলে নেয় সেটা পাবো কোন সাইডে? ডেবিট সাইডে। ডেবিট সাইডে। তাহলে ডেবিট সাইডে আমরা দেখবো কোনো ড্রয়িং আছে কিনা। ক্যাপিটালের উপরেই আছে স্যার। এই যে ক্যাপিটালের উপরেই আছে ড্রয়িং 52,450। তাহলে এটা মাইনাস করতে হবে, সে টাকা তুলে নেছে, লেস ড্রয়িং 52,450। $8,35,300 স্যার। This is the closing capital as on 30th June 2017. This is closing capital as on 30th June 2017. এবার আমরা সবার কি হয়েছে? ইকুইটি স্টেটমেন্টটা কি সবার হয়েছে? টোটাল কত হয়েছে বললেন? 8,35,300। ওকে, কারো যদি না হয়ে থাকে সাম করবেন, তা নাহলে পরেরটা আবার মিলবে না। ওকে, এবার আমরা আবার লিখবো নিটল ট্রেডিং কোম্পানি। এখানে বলেছে ব্যালেন্স শিট চেয়েছে, সেই জন্য ব্যালেন্স শিট করব। নিটল ট্রেডিং কোম্পানি ক্লাসিফাইড ব্যালেন্স শিট। as on ব্যালেন্স শিট হয় কিন্তু নির্দিষ্ট একটা দিনে। আমরা এর আগে লিখছি ফর দি ইয়ার, আর ব্যালেন্স শিট হবে as on 30th June 2017। ব্যালেন্স শিট হয় সবসময় একটা নির্দিষ্ট তারিখে, আর ইনকাম স্টেটমেন্ট এবং ওনার্স ইকুইটি হয় বছরের জন্য। তাহলে ব্যালেন্স শিটের প্রথমেই আমরা তিনটা কলাম লিখবো, তিনটা কলাম করব। ছোট্ট দুইটা কলাম করব ডান পাশে অ্যামাউন্টের কলাম, একটাতে আমরা ইনার যোগ বিয়োগ করব, আর একটাতে আমরা আউটার কলাম হিসেবে মেইন ফিগার নিয়ে যাব। দুইটা কলাম, আর বাম পাশে একটা কলাম লিখবো যার নাম দেব, প্রথমেই নাম দেব, উপরে হেডিং লিখবো পার্টিকুলারস, আর ওই দুইটা ডান পাশের কলাম দুইটা লিখবো অ্যামাউন্ট বা টাকা। টাকার অ্যামাউন্টটা ছোট হবে, ডান পাশে রাখবেন আর বাম পাশে রাখবেন পার্টিকুলারস দিয়ে। নিচে প্রথমে হলো অ্যাসেট এন্ড লায়াবিলিটি, বা ওই পার্টিকুলারস না লিখে ওখানে অ্যাসেট এন্ড লায়াবিলিটিও লিখতে পারেন, আরো সুন্দর হয়। অ্যাসেট এন্ড লায়াবিলিটি। আমরা বিকমে বা এমকমে ব্যালেন্স শিট সাধারণত টি ফর্মে করেছি, আমরা এখানে স্টেটমেন্ট ফর্মে করলে সুন্দর হবে আর কি। এই জন্য অ্যাসেট এবং লায়াবিলিটি লিখে আমরা নিচে লিখবো, প্রথমে করব অ্যাসেট, অ্যাসেটের নিচে আবার লিখবো কারেন্ট অ্যাসেট, এবার দেখেন কারেন্ট অ্যাসেট কি কি আছে। এই যে ক্যাশ ইন হ্যান্ড আছে 5,400, লেখেন ক্যাশ ইন হ্যান্ড। ইনার কলামে লিখবেন ক্যাশ ইন হ্যান্ড 5,400। তারপরে ক্যাশ এন্ড ব্যাংক আছে 26,300। আইটেম দেখে দেখে যান, পারচেজ চলে গেছে, ফুয়েল গেছে, গ্যারেজ গেছে, ওপেনিং স্টক গেছে, বিল্ডিং পরে, ল্যান্ড পরে, মেশিনারি, প্যাটেন্ট, স্যালারি, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স, ড্রয়িং, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল আছে, ইন্স্যুরেন্স অ্যাডভান্স ওখানে দিয়ে দিব স্যার।
হ্যাঁ তা দিতে পারেন। প্রিপেড ইন্স্যুরেন্স লিখবেন তাহলে, প্রিপেড ইন্স্যুরেন্স 850 প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে দেখেন আমরা যদি অ্যাডজাস্টমেন্টের দিক তাকাই, আমার দুইটা কিন্তু হয়ে গেছে, ইন্স্যুরেন্সের দুইটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। একটা ব্যালেন্স শিটে নিলাম প্রিপেড হিসাবে, আরেকটা আমি খরচে ওখানে মাইনাস করেছি, খরচে ওখানে মাইনাস করেছি। তো দ্যাট এখন অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আপনার ওই যে এটা মাইনাস করেন, ওই যে অ্যালাউন্সটা কার জানি আপনার করা আছে, আনমিউট করা আছে, একটু কাইন্ডলি মিউট করে নেন তাহলে। হ্যাঁ ওকে, তাহলে আমরা এই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে লেস করব allowance for bad and doubtful accounts, allowance for bad and doubtful accounts। এখানে আমরা হিসাব করে বের করছিলাম ইনকাম স্টেটমেন্ট, দেখেন কত টাকা। এটা মাইনাস করেন 1,45,000 থেকে, পরে হ্যাঁ আউট কলাম নিয়ে যান। তাহলে আমার আর কোনো কারেন্ট লাইভ অ্যাসেট নাই। 1,70,300 টোটাল তা হয় কেমন? এখানেই তো আপনি বাইর করেন অ্যাকাউন্টস রিসিভেবল, তো বাইর করেন আপনার 1,37,000। তাহলে আবার ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক যোগ করে তো অনেক হয়। আপনি কি বলতেছেন স্যার? ওগুলো যোগ করলে স্যার 1,37,500 স্যার। এখন স্যার অ্যালাউন্সটা বাদ দিতে হবে স্যার। 1,70,300 স্যার। টোটাল জি স্যার। ক্লোজিং স্টক আছে, ক্লোজিং হ্যাঁ ক্লোজিং স্টক আছে, এই যে ক্লোজিং স্টক আছে, ক্লোজিং স্টক তো কারেন্ট অ্যাসেট 68,000। স্যার তাহলে 2,38,300। হ্যাঁ এটা হলো আপনার টোটাল কারেন্ট অ্যাসেট। আউটার কলামে নিয়ে যান, ওই যে দুইটা কলাম করছেন, ইনার কলামে এতক্ষণ করলেন, আউটার কলামে নিয়ে যান। 2,38,300 কারেন্ট অ্যাসেট। এবার হলো নিচে লেখেন ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটে কি কি আছে দেখেন স্যার। এখানে ল্যান্ড আছে স্যার। হ্যাঁ এখানে দেখেন পার্সেল, ফুয়েল, বিল্ডিং লেখেন, বিল্ডিং 3 লাখ। আমরা কিন্তু বিল্ডিং একটা স্টার দিয়ে রাখছিলাম, মনে আছে? ওয়েজের যোগ হবে। তাহলে ইনার কলামে লেখেন বিল্ডিং 3 লাখ এট ওয়েজেস ফর এক্সটেনশন, and wages for extension 20,000। তাহলে 3,20,000 ইনার কলামে হবে। লাখ 20,000 কি কোনো নাম দিয়ে দেবো নাকি এরকম ফাঁকায়? দরকার নাই, টোটাল বিল্ডিং লিখতে পারেন, টোটাল বিল্ডিং 3,20,000। এটা তো স্যার ওই স্ক্যানের কলামটা মানে বসাবো স্যার। জি জি, মানে 3 লাখের নিচে 20,000 দিয়ে 3,20,000 করে দিব এভাবেই। হ্যাঁ ইনার কলামে রাখেন, আমরা তো সব ফিক্সড অ্যাসেট যোগ করে আউটার কলামে একটা ফিগার নেব। হ্যাঁ তা তো নেব স্যার। এটা কি তা আমি ওই যে পার্টিকুলার ঘরেই করব কিনা সেজন্য বলছি। হ্যাঁ কোনটার পরে? যে ওটা শুধু সরাসরি তাহলে 3 লাখ স্যার। ওই যে বিল্ডিংটা পার্টিকুলারের ঘরেই লিখলাম আর একটা 20,000 টাকা করলাম আর একদম 3,20,000 টাকা ইনার কলামে বসালাম, মাঝখানের কলামে। হ্যাঁ 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 ঠিকই আছে তো। হ্যাঁ ওর নিচে লেখেন ল্যান্ড পার্টিকুলারস, তো নিষেধ করলাম, ওখানে অ্যাসেট এন্ড লায়াবিলিটি লেখার জন্য বলছিলাম। পার্টিকুলার না লিখে অ্যাসেট এন্ড লায়াবিলিটি লেখেন। জি স্যার, এখন ফিক্সড অ্যাসেট করছি আমরা। হ্যাঁ তাহলে ফিক্সড অ্যাসেটে আপনি ল্যান্ড করে, আমরা বিল্ডিং করেছি এখন ল্যান্ড করতেছি, ল্যান্ড ওটা বিল্ডিং এর নিচে ল্যান্ড লেখেন 1 লাখ। ল্যান্ডের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই।
জি স্যার। তারপরে আসে মেশিনারি, দেখেন মেশিনারি এইটা একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ওই যে আপনার ডেপ্রিসিয়েশন আছে স্যার। হ্যাঁ, এই জন্যই আমরা ওইখানে আগে এখানে স্টার দিয়ে নিয়েছিলাম যে আসলে জানি মনে পড়ে মেশিনারি 2 লাখ, তাহলে এখানে হলো ডেপ্রিসিয়েশন লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20,000 লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20,000। আউটার কলামে চলে যাবে 1,80,000। আর কোন ফিক্সড অ্যাসেট আছে কিনা দেখেন। প্যাটেন্ট আছে, প্যাটেন্ট এই যে প্যাটেন্ট আছে, প্যাটেন্ট 75,000। প্যাটেন্টটা কি স্যার? প্যাটেন্টটা হলো কোন প্রোডাক্ট যদি আপনি করতে যান গভর্নমেন্টের কাছ থেকে প্যাটেন্ট নিতে হয়, রাইট নিতে হয়, তারপরে আপনার এই ওটাকে বলে আপনার ওই যে কি বলবো এই যে সিম্বল নিতে হয়, এগুলা গভর্নমেন্টের কাছ থেকে একটা পারমিশন মনে করেন, সেটার খরচ হলো এগুলা। আমরা যখন গুডউইল নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু ইনট্যানজিবল হিসেবে এগুলা আলোচনা হয়েছে অনেক। এটা 75,000 ইট ইজ এ অ্যাসেট। কি কোন অ্যাসেট আছে আমার দেখেন? স্যালারি, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স, ড্রয়িং, ক্যাপিটাল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল নাই। তাহলে আমার অ্যাসেট টোটাল ফিক্সড অ্যাসেট যোগ করেন 6,75,000। তাহলে এই 6,75,000 আগে ছিল কারেন্ট অ্যাসেট কত? টোটাল কারেন্ট অ্যাসেট 2,38,300। হ্যাঁ, টোটাল কারেন্ট অ্যাসেটের সাথে টোটাল ফিক্সড অ্যাসেট যোগ করেন 9,13,300। 9,13,300 ইজ কল্ড টোটাল অ্যাসেট। দুইটা রেখা টেনে ক্লোজ করে দেন। টোটাল অ্যাসেট লেখে 9,13,300 লিখে নিচে দুইটা রেখা টানেন, ক্লোজ করে দেন। এবার আবার লেখেন লায়াবিলিটি। লায়াবিলিটির নিচে লেখেন কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটিতে দেখেন কি আইটেম আছে। আমরা যদি প্রথম থেকে একটু চোখ বুলে যাই, লায়াবিলিটি দিক তাকাই, লায়াবিলিটি মানে থাকে কিন্তু ক্রেডিট পাশে। তাহলে ক্রেডিট আইটেম গুলো দেখলেই হয়, এটা সেলস, এটা রিটার্নস, এটা ক্যাপিটাল, এই একটা আছে। হ্যাঁ, যখনই আপনি লায়াবিলিটি দেখবেন তখন এই ক্রেডিট পাশের দিক তাকাবেন, তাড়াতাড়ি ফিগার পেয়ে যাবেন। এইদিকে তাকালে তো আমরা সময় লাগবে বেশি, এইদিকে তাকাবেন। ক্রেডিট পাশে একটা ফিগার আছে, অ্যাকাউন্টস পেয়েবল। তার সাথে এই যে এখানে একটা অ্যাডজাস্টমেন্টে একটা আছে যে স্যালারি এখনো পেমেন্ট হয়নি, যে 15,000 টাকা। তাহলে স্যালারি পেয়েবল বা আনপেড স্যালারি 15,000। স্যালারি পেয়েবল বা আনপেড স্যালারি 15,000। এবার টোটাল কারেন্ট লায়াবিলিটি বের করেন। লায়াবিলিটিস গুলো একটু আবার বলেন। কারেন্ট লায়াবিলিটিস প্রথমে লিখবেন, ওখানে টোটাল অ্যাসেটটা বের করেছেন? জি স্যার। কত হয়েছে আপনার? টোটাল অ্যাসেট আপনার কত হয়েছিল? তার নিচে লিখবেন লায়াবিলিটি লিখে তার নিচে লিখবেন কারেন্ট লায়াবিলিটি, তার নিচে লিখবেন অ্যাকাউন্টস পেয়েবল 63,000, তারপরে যে স্যালারি পেয়েবল 15,000, দুইটা যোগ করে আউটার কলামে নেবেন 78,000। এরপরে লেখেন ওনার্স ইকুইটি। কারেন্ট লায়াবিলিটি পরে লেখেন ওনার্স ইকুইটি। As on 30th June 2017, ব্র্যাকেট দিয়ে লেখেন from requirement to, আমরা ওখানে বের করছি from requirement to
ওখান থেকে ফিগারটা দেখে নিয়ে আসেন কত হয়েছিল। $8,35,300। এই 8,35,300 এখন এখানে লেখেন আউটার কলামে লেখেন। হ্যাঁ লেখে, আর আগের ছিল 78,000, আর এবার ওনার্স ইকুইটি আসলো 8,35,300। এই দুইটা যোগ করেন, 9,13,300। It is called total liability and equity. Total liability and equity. আমার কি টোটাল অ্যাসেটের সাথে মিলে গেছে? জি স্যার। তাহলে এবারে এটাও ক্লোজ করে দেন, নিচে দুইটা রেখা টেনে। তাহলে টোটাল লায়াবিলিটি এন্ড ইকুইটি হলো 9,13,300 আর টোটাল অ্যাসেট ছিল 9,13,300। এইবার কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কেউ কোনো জায়গায় বোঝেননি এরকম আছেন কিনা? স্যার বি নাম্বার রিকোয়ারমেন্ট আছে, আরেকবার বলবেন স্যার। কত নম্বর? বি নাম্বার তো বি নম্বর বলেছে যে আপনি এই ওয়েজেসের ভিতরে এই যে ওয়েজেস আছে আপনার 1,04,800, তার ভিতরে আপনার 20,000 টাকা খরচ আছে, যে খরচটা ওই বিল্ডিং এর সাথে একটা সাইকেল রাখার জন্য শেড বানিয়েছে at the join of building। আমরা যখন বিল্ডিং এর থিওরি পড়েছি তখন বলেছিলাম যে at the join of building এর সাথে যদি কিছু হয়, আমরা যদি কিছু তৈরি করি ক্যাপিটাল জাতীয় মানে দীর্ঘদিনের জন্য, সেটাকে আমরা ক্যাপিটালাইজড করব। সেই জন্য আমরা এটা ওয়েজেস থেকে মাইনাস করে বিল্ডিং এর সাথে যোগ করেছি। এটা অ্যাকচুয়ালি ওয়েজেস না, এটা একটা টিন শেড বানিয়েছে তার খরচ, এই জন্য আমরা বিল্ডিং এর সাথে এটা যোগ করেছি। বুঝেছেন? লাস্টের আইডিয়া লাগছে ওনার্স ইকুইটি লিখবো নাকি স্যার? লাস্টের লাগবেন ক্লোজ ওনার্স ইকুইটি এজ অন 30th June 2017 ব্র্যাকেটে লিখবেন ফ্রম ওয়ার্কিং টু। দেখে টোটাল দিয়ে দেখেন অ্যাসেট এর সাথে মিলে গেছে। স্যার একটা প্রশ্ন স্যার। বলেন স্যার। ওই অপারেটিং এক্সপেন্সের মধ্যে স্যার যে আপনি যে ফরম্যাট দিয়েছেন স্যার, ওটা দুটো ভাগ করা আছে, একটা হলো সেলিং এক্সপেন্স আর একটা হলো স্যার জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হ্যাঁ, এটা আমি ভাগ করতে এই মুহূর্তে যাইনি, এই জন্য যে এখানে অনেকেই নন কমার্স আছে, তখন বেশি কনফিউশন হয়ে যাবে বা তাদের সাথে একটু কঠিন হয়ে যাবে। এখন যারা সম্ভব আমার ওই ফরম্যাটটা দেখে এটাকে দুইটা ভাগ করবেন। উপরে হেডিং দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর আরেকটা হেডিং দেখবেন সেলিং এক্সপেন্স। এখন আপনি আইটেমগুলো বলেন, আমি বলি কোনটা অ্যাডমিন কোনটা সেলিং। একটা করে আইটেম বলেন আপনি। অপারেটিং এক্সপেন্স স্যার এখানে আলাদা করা আছে স্যার, আপনি আলাদা করেই দিবেন। হ্যাঁ বলেন, একটা আইটেম বলেন আপনি। না ওই যে আপনি অঙ্ক যে করলাম এই আইটেমগুলো বলেন, তাহলে আমি বলতেছি। না স্যার এটা আমি বুঝতে পারছি কোনটা কি স্যার। হ্যাঁ তাহলে সেইভাবে আপনি দুইটা হেডিং দিয়ে দুই হেডিং এ নিয়ে যাবেন, আরো সুন্দর হবে। স্যার আমার প্রশ্নটা হলো আনকালেক্টেবলটাকে স্যার জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভে নেওয়া হয়েছে, এটা স্যার সেলিং এর না স্যার? না, সেলিং এ এটা নিয়ে এখনো সারা ওয়ার্ল্ডে তর্ক বিতর্ক চলছে। তাদের যুক্তি হলো যে বাকিতে বিক্রি করবেন কি করবেন না, এই সিদ্ধান্তটা আসে প্রশাসন থেকে, যে তুমি বাকিতে বিক্রি করো অথবা করো না। সেই জন্য আমরা নর্মালি এটা প্রশাসনিক খরচের ভিতরে দেখি, প্রশাসনিক সিদ্ধান্তের জন্য এইটা আমরা প্রশাসনিক খরচ হিসেবে আমরা দেখাই এটা। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন আছে? ব্যালেন্স শিট তো আপনি যেভাবে যত ইজি করে দিলেন, আসলে কি পরীক্ষা তো আসবে স্যার? পরীক্ষা যদি হলে আমার ডিউটি পড়ে আর আমি যদি বলে দেই তাহলে আবার ইজি হয়ে যাবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, ইনকাম স্টেটমেন্টের বুঝা জানি, শুনতে পারিনি, বলেন। সরি স্যার, ইনকাম স্টেটমেন্টের কোন ওয়ার্কিং গুলো যেমন শোনা যাচ্ছে না তো, বলেন আবার। নেট আসছে স্যার, ডিসটার্ব করছে। হ্যাঁ ইনকাম আমারটা অবশ্য ওয়ার্কিং দিয়ে করে সরাসরি নিয়ে আসলে কি সুবিধা হবে স্যার?
যদি না যদি মনে করেন যে অনেকগুলো যোগ বিয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনি আলাদা করতে পারেন, কিন্তু সময়টা বেশি লাগবে। তখন আপনি ইনকাম স্টেটমেন্টের ভিতরে যত ইনার কলাম বেশি করে নেবেন সবসময়। আপনি 2টা 3টা 4টা ইনার কলাম রাখবেন, তাহলে আপনি ওখানে আপনি একটা কলাম বেশি হলে ওখানে যদি কোনো কাজ না হয় তাতে কোনো সমস্যা নেই। আপনি ধরেন দুটো তো মিনিমাম করবেনই, 3টে কলামও করতে পারেন। যে একটা কলামে ওয়ার্কিং যোগ বিয়োগ করলেন, আরেকটা কলামে 2টা 3টা ফিগারের আউটার কলামে নিলেন, তারপরে নেট ফিগারটা তারপরের কলামে নিয়ে গেলেন। মূল কথা হলো যে আপনার মেইন আউটার যে কলম সেখান থেকেই আপনি একটা ফিগার থেকে আরেকটা ফিগার মাইনাস রাখবেন, ওখানে বেশি ফিগার নেওয়ার চেষ্টা করবেন না। অত ইনার কলমে বেশি ফিগার রাখবেন অত দেখতে সুন্দর দেখাবে। আমি বলি, জি বলেন স্যার। গতবার একটা ছিল টোল ম্যানুফ্যাকচারিং রেভিনিউ, স্যার এই জিনিসটা কিভাবে বসাবো? মানে রেভিনিউতে তো টোল ম্যানুফ্যাকচারিং রেভিনিউ, মানে গতবার ব্যালেন্স ইনকাম স্টেটমেন্টে এই ছিল, একটা রিকোয়ারমেন্ট ছিল যে টোল ম্যানুফ্যাকচারিং রেভিনিউ। স্যার এই জিনিসটা তো উনি কি টোলের ব্যবসা করে? হ্যাঁ, না স্যার, হেলথ কেয়ার লিমিটেড ফর দা পিরিয়ড ফ্রম জানুয়ারি অক্টোবর, এরকম ভাবে একটা উপরে লেখা, মানে হেলথ লিমিটেডের একটা ব্যালেন্স। ওই একটা ওষুধ কোম্পানি অন্য কোনো ওষুধ কোম্পানির প্রোডাক্ট তৈরি করে দিলে যে বেনিফিটটা পায়, তার প্ল্যান্ট ইউজ করে যে বেনিফিট দেয়, ওটাই টোল ম্যানুফ্যাকচারিং, এটা রেভিনিউ পায় স্যার। হ্যাঁ, তাহলে সেটা ওই আপনার ওই তার যে রেভিনিউ তার সাথে এটা তাহলে আদারে নিয়ে যাবেন, আদার ইনকাম হিসেবে নিয়ে যাবেন। আদার ইনকাম হিসেবে যাবে? হ্যাঁ, আমার ওই ফরম্যাটটা দেখেন, ওখানে আদার ইনকাম আছে, দেখেন ওখানে আদার ইনকাম হিসেবে নিয়ে যাবেন। তার কি এটা মেইন ইনকাম? না, এটা মেইন ইনকাম না, এটা তো মেইন ইনকাম হওয়ার কথা না, কাজে এটা আদারে চলে যাবে। এটা মেইন ইনকাম না, তাহলে আদারে চলে যাবে, আদার ইনকাম হিসেবে দেখবেন। ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো ওকে, এবার আমরা অল্প সময় আছে, আমরা একটা জিনিস দেখি। আমরা যেহেতু সময় আছে কয়েকটা অ্যাডজাস্টমেন্ট দেখি একটু। এখানে আমরা কয়েকটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছি, একটু দেখি আমরা পারি কিনা। খানস কোম্পানি রিভিউড the record and found the following error. রিভিউ করেছে এবং নিম্নলিখিত কিছু ভুল পাওয়া গেছে। আপনার কাছে বলেছে জার্নালাইজ দি কারেক্টিং এন্ট্রি, আপনার কাছে কারেকশন এন্ট্রি চাচ্ছে। প্রথমটা বলেছে সবাই একটু আনমিউট করে নিলে একটু শোনা যেত মনে হয়। এখানে বলেছে ক্যাশ রিসিভড ফ্রম এ কাস্টমার অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকি, দ্যাট মিন্স কাস্টমার অন অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে কাস্টমার অন অ্যাকাউন্ট ওয়াজ রেকর্ডেড অ্যাজ টাকা 950 ইনস্টেড অফ 590। তাহলে ক্যাশ রিসিভ, ক্যাশ পেয়েছেন, অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে ক্যাশ পেয়েছেন 950, সেটা রেকর্ডেড না, সরি, ক্যাশ পেয়েছেন 590, কিন্তু রেকর্ড করেছেন 950। তাহলে কি করেছেন? রেকর্ড বেশি হয়েছে না কম হয়েছে? 360 টাকা মাইনাস করতে হবে, বেশি হয়েছে স্যার। হ্যাঁ, তাহলে রেকর্ড বেশি করেছিলেন, তো সো দ্যাট রেকর্ড যখন করেছিলেন, যখন ক্যাশ আমরা পাই তখন কি রেকর্ড করেছিলাম মনে আছে? ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট, রাইট।
ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট করেছিলাম 950, আসলে হবে 590। তাহলে ক্যাশ এখন কমাই দিতে হবে কত টাকা? 360। তাহলে ক্যাশ ক্রেডিট হবে আর অ্যাকাউন্টস রিসিভেবল বেড়ে যাবে, কারণ অ্যাকাউন্টস রিসিভেবল আমি বেশি কমিয়ে ফেলছিলাম, 950 টাকা কমিয়েছিলাম, আসলে কমবে 590। তো দ্যাট অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ক্যাশ ক্রেডিট ব্র্যাকেটে লিখবেন 950 মাইনাস 590। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টু ক্যাশ। পরেরটা দেখেন, এখানে বলছে এ পেমেন্ট অফ টাকা 75 ফর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ওয়াজ এন্টার্ড অ্যাজ এ ডেবিট টু মিসেলেনিয়াস এক্সপেন্স। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এ পেমেন্ট অফ 75 টাকা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস খরচ করেছে, কিন্তু ডেবিট করেছে মিসেলেনিয়াস এক্সপেন্সেস কে, এন্ড ক্রেডিট টু ক্যাশ 75। তাহলে ফিগারে কোনো সমস্যা নাই, ফিগার সব জায়গায় 75, ফিগার ওকে, কিন্তু সে করেছে কি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস এর জায়গায় সে মিসেলেনিয়াস এক্সপেন্সেস কে ডেবিট করেছিল। তাহলে এখন জানাল কি হবে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, মিসেলেনিয়াস এক্সপেন্স ক্রেডিট। রাইট, যেহেতু খরচটা হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস সেটা সে লেখে নাই, তাহলে সেই খরচটা আগে লিখতে হবে, আর আগে লিখছিল মিসেলেনিয়াস এক্সপেন্সেস ডেবিট করছিল, সেটা এখন ক্রেডিট করতে হবে। তাহলে আপনার ওই আগের এন্ট্রিটা নীল হয়ে গেল, কিন্তু ফিগারে কিন্তু কোনো ডিফারেন্স নাই, ফিগার সব সেম, শুধুমাত্র নামে সে ভুল করছিল। জি স্যার। নেক্সট এন্ট্রি কি? দি ফার্স্ট স্যালারি পেমেন্ট দিস মান্থ মানে এপ্রিল, যেহেতু আমরা এপ্রিলই কারেকশনটা করতেছি, এইটাই হলো ব্যবসার প্রথম মাস, was for টাকা 1900 which included টাকা 700 of salary payable on March 31st। যেটা মার্চ মাসের বেতন ছিল 700 টাকা, সেটা 1900 ভিতরে মার্চ মাসের এক মাসের বেতন ছিল। The payment was recorded as a debit to salary and wages expenses 1900 টাকা and a credit to cash 1900 টাকা। অর্থাৎ কি হলো, আপনার একটা স্যালারি ছিল, সেই স্যালারিটা পেমেন্ট করেছে এবং ক্রেডিট ক্যাশ কে পেমেন্ট করেছে, ওয়েজেস এক্সপেন্সে ডেবিট করেছে, ওয়েজেস এক্সপেন্স ডেবিট করেছে আপনার 1900 টাকা, যার ভিতরে 700 টাকা ছিল গত মাসের। তাহলে গত মাসের যেটা ছিল সেটার নাম ছিল কি? স্যালারিজ পেয়েবল, ওয়েজেস পেয়েবল ছিল, কিন্তু আমি এই বছর এসে এই ওয়েজেস এক্সপেন্সেস কে ডেবিট করেছি, তাহলে এই বছরে কি আমার এই ওয়েজেস এক্সপেন্সের পুরোটাই কি 1900 এই বছরের এই মাসের? না স্যার, এই বছরে 1200 টাকা, এই বছরে এই মাসের 1200 টাকা। তাহলে 700 টাকা ছিল গত মাসের, সেটা আমি এই মাসের খরচ হিসেবে বুকিং করেছি, কাজে এটা আমার ভুল হয়েছে, খরচটা এই মাসে 700 টাকা কম হবে, এটা তো গত মাসের খরচ 700, সো তার এই খরচটাকে কমাতে হবে। তাহলে ওয়েজেস এক্সপেন্সেস কে কমাইতে হলে ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট করতে হবে, যেহেতু আগে ডেবিট করেছি, আর গত মাসের এটা মাসে পেমেন্ট করছি, তাহলে গত মাসে যেটা ছিল তার নাম হলো ওয়েজেস পেয়েবল, স্যালারিজ পেয়েবল। হ্যাঁ, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল ডেবিট হয়ে যাবে আর ওয়েজেস এক্সপেন্সেস ক্রেডিট হয়ে যাবে। জি স্যার। 700 টাকা, দেখেন বুঝেছেন কিনা? Number D, the purchase on account of a printer costing টাকা 310। জার্নালটা একটু আবার কোনটা? 3 নাম্বারটাই স্যার। 3 নাম্বার ওই যে বললাম যে গত মাসের বেতন এই মাসে দিয়েছে, ক্যাশ ক্রেডিট করেছে, এটা ঠিক আছে, কিন্তু খরচ যখন লিখেছে তখন ওয়েজেস কে পুরো খরচকে ডেবিট করেছে, কিন্তু পুরো খরচ তো এই মাসের না, এই মাসে 1200 টাকা আর গত মাসে 700 টাকা। হওয়া উচিত ছিল গত মাসের যেটা ছিল সেটার নাম হলো স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল, সে পেয়েবল না লিখে পুরোটাই খরচ হিসেবে লিখেছে, কাজেই খরচটা কমাতে হবে, খরচ কমাতে হলে খরচকে ক্রেডিট করতে হবে। তাহলে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস কে হবে 700 টাকা আর স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল হবে ডেবিট হবে 700 টাকা।
স্যালারি এন্ড ওয়েজেস ডেবিট পেয়াবেল ডেবিট 700 এন্ড স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস ক্রেডিট হবে 700. Number D, the purchase on account of a printer costing টাকা 310 was recorded as a debit to supplies and credit to accounts payable for টাকা 310. কি হবে বলেন? হবে স্যার প্রিন্টার কিংবা অ্যাসেট হচ্ছে ডেবিট আর সাপ্লাইসটাকে ক্রেডিট করে দিতে হবে স্যার। রাইট, সাপ্লাইজ এক ধরনের খরচ, সেই খরচটাকে সে ডেবিট করেছিল, কাজে তাকে এখন ক্রেডিট করলেই ঠিক হয়ে যাবে, অ্যামাউন্ট ঠিক আছে 310ই। আর হলো যেহেতু প্রিন্টার কিনেছিল, প্রিন্টার একটা অ্যাসেট, সেটাকে সে বুকিং করে নেয়। সো দ্যাট ইকুইপমেন্ট অফ প্রিন্টার যে নামই লেখেন, ইকুইপমেন্ট অবলিক প্রিন্টার দিয়ে লিখতে পারেন, ডেবিট হবে 310 আর সাপ্লাইস ক্রেডিট হবে 310। স্যার এখানে সাপ্লাইস লিখবো না সাপ্লাইস এক্সপেন্স লিখবো স্যার? এখানে সাপ্লাইস এক্সপেন্সেস না তো, সাপ্লাইস অ্যাসেট, সাপ্লাইস হলো অ্যাসেট, এক্সপেন্সেস হলে তো খরচ হয়ে যেত। সাপ্লাইস হবে ক্রেডিট, যেহেতু সাপ্লাইসকে সে ডেবিট করেছিল। জি স্যার। এই যে বলছি ডেবিট টু সাপ্লাই, কাজে এক্সপেন্স তো লেখা যাবে না, সে সাপ্লাইসকে ডেবিট করছে, সাপ্লাইসকে এখন ক্রেডিট করে দিলাম। Last one, the cash payment of repair expense on equipment for টাকা 96 was recorded as a debit to equipment 69 and credit to cash 69. বলেন স্যার এটা রেভিনিউ এক্সপেন্স হবে স্যার? হ্যাঁ, আপনি খরচ করেছে ক্যাশ পেমেন্ট, খরচ হয়েছে 96, কিন্তু ক্যাশ ক্রেডিট করছে 69, এখানে একটা ভুল করেছে। আবার সে কি করেছে, ইকুইপমেন্ট সেখানে সে ডেবিট করেছে 96, না ডেবিট করেছে 69, কিন্তু ইকুইপমেন্ট হবে কত 96। হ্যাঁ, কিন্তু না, ইকুইপমেন্ট 96 না তো। এখানে দেখেন, খেয়াল করেন, ক্যাশ পেমেন্ট অফ রিপেয়ার এক্সপেন্সেস, আমরা মূল আগে জার্নালটা আমরা শিখি, তারপর কারেকশনটা করি। এই ক্যাশ পেমেন্ট অফ রিপেয়ার এক্সপেন্সেস, রিপেয়ার করেছে, তাহলে কে ডেবিট হবে কে ক্রেডিট হবে? রাইট, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। এই হলো মূল এন্ট্রি, রিপেয়ার এন্ড এক্সপেন্সেস ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কিন্তু সে কি করছে, সে করছে ক্যাশ ক্রেডিট করছে 69, তাহলে ক্যাশ ক্রেডিট হবে কত 96। তাহলে 96 মাইনাস 69, এটা ক্যাশ আরো ক্রেডিট করতে হবে তাকে, তাহলে ক্যাশ আবার ক্রেডিট হবে 96 69 ক্রেডিট মাইনাস করলে কত হয় 27, তাহলে ক্যাশ ক্রেডিট হবে 27। এই একটা ভুল করছে সে। জার্নালটা হবে এরকম মনে হয়, যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স ডেবিট 96 আর ইকুইপমেন্ট হিসাব ক্রেডিট 69 আর ক্যাশ ক্রেডিট 27। হ্যাঁ, এই যে ডেবিট করছে ইকুইপমেন্ট তো ডেবিট হবে না, ডেবিট তো হবে রিপেয়ার এন্ড এক্সপেন্সেস, কাজে সেই ইকুইপমেন্টকে ডেবিট করছে, এখন ইকুইপমেন্টকে ক্রেডিট করে ফেলতে হবে। তাহলে ইকুইপমেন্ট ক্রেডিট হলে আগের জার্নালটা সংশোধন হয়ে গেল, ক্যাশ সে কম ক্রেডিট করেছে, আমি মাইনাস করে আবার ক্যাশ ক্রেডিট করছি, ওটাও ঠিক হয়ে গেল। আর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স সে করেই নাই কিছু, সেটাকে আমি ডেবিট করে দিলাম 96। সো দ্যাট রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস ডেবিট 96 আর ক্রেডিট হলো ইকুইপমেন্ট 69 আর ক্যাশ ক্রেডিট হবে 96 মাইনাস 69 সমান কত 27 নাকি 27? হ্যাঁ স্যার আবার একটু বলেন। এখানে আগে কি জার্নাল হওয়া উচিত ছিল সেটা আগে চিন্তা করেন। এখানে বলছে ক্যাশ পেমেন্ট অফ রিপেয়ার এক্সপেন্স অন ইকুইপমেন্ট, একটা ইকুইপমেন্টকে যদি রিপেয়ার করে তাহলে সেটা ডেবিট কি হবে আর ক্রেডিট কি হবে? একটা ইকুইপমেন্টকে যদি সে রিপেয়ার করে তাহলে ডেবিট কে আর ক্রেডিট কে? রিপেয়ার
expense debit আর cash credit. Cash credit, repair maintenance expenses debit আর cash credit, এটা হওয়া উচিত ছিল 96 টাকা। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স ডেবিট 96 টাকা, ক্যাশ ক্রেডিট 96 টাকা, এইটা হওয়া উচিত ছিল। কিন্তু সে করেছে কি, ক্যাশ ক্রেডিট করছে 69, তাহলে ক্যাশ কে আরো ক্রেডিট করতে হবে 96 মাইনাস 69 মানে 27 টাকা। স্যার আসসালামু আলাইকুম স্যার। তালেব, হ্যাঁ তালেব একটু 1-2 মিনিট, তালেব 1-2 মিনিট একটু। স্যার আপনার তো আজকে থেকে ক্লাস শেষ স্যার। আজকের ক্লাস শেষ, আমরা আগামী কালকে আরেকটা এক্সট্রা ক্লাস করব। আগামী কালকে এক্সট্রা ক্লাস নিতে যাচ্ছেন স্যার? হ্যাঁ এক্সট্রা ক্লাস নেব সেম টাইমে। আচ্ছা ঠিক আছে স্যার। ডিয়ার পার্টিসিপেন্ট, আগামীকাল, আজকের আমাদের ফর্মালি ক্লাস শেষ। আইসিএম থেকে আমাকে বলে দিচ্ছে এবং আইসিএম থেকে আমি একটা পারমিশন নিয়েছি যে আগামীকালকে আমরা আরেকটা ক্লাস করব। ইনকাম স্টেটমেন্ট আরেকটা অঙ্ক করার দরকার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সেজন্য আমরা কালকে আরেকটা ইনকাম স্টেটমেন্ট করব, আরো যদি পারি আরো একটু কিছু করলাম। আগামীকালকে আমাদের লাস্ট ফিনিশিং। তো এখন এখানে দেখেন রিপেয়ার এক্সপেন্সেস কে আমি ডেবিট করি নাই, করছি ইকুইপমেন্ট কে। সো দ্যাট এই যে এখানে বলছে ডেবিট টু ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট কে ক্রেডিট করতে হবে 69 টাকা। আর এখানে ক্যাশ কে ক্রেডিট করছে কম 69 টাকা, 96 জায়গায় 69 করছে, কাজে ক্যাশ ক্রেডিট আরো 27 হবে। আর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস ডেবিট করেই নাই, সেটা এখন ডেবিট করতে হবে। রিপেয়ার এন্ড এক্সপেন্সেস ডেবিট 96 আর ইকুইপমেন্ট ডেবিট ইকুইপমেন্ট ক্রেডিট 69 আর ক্যাশ ক্রেডিট 27। এবার ক্লিয়ার হয়েছেন? জি স্যার, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীকালকে সেম টাইমে আমরা একটা এক্সট্রা ক্লাস করব, ওখানে আবার একটা ইনকাম স্টেটমেন্ট আমরা দেখার চেষ্টা করব। তাহলে আশা করি ইনকাম স্টেটমেন্টে আমাদের কোনো সমস্যা হবে না। এবং যা পড়িয়েছি এখন পর্যন্ত আমি আপনাদের কিছু শিখাতে পেরেছি কিনা আমি জানি না, আমরা চেষ্টা করেছি এবং আশা করি এতটুকু যদি ফলো করতে পারেন পরীক্ষাতে সমস্যা হওয়ার কথা না। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি।